হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পরে আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। জেনারেলি আমি ফেসবুকের জন্য ভিডিও বানাই, কিন্তু অনেক দিন হয়ে গেল আমি ইউটিউবের জন্য অনেক দিন ভিডিও বানাইনি। 24 সালে বা 25-এর শেষে প্রথমের দিকে আমি হয়তো লাস্ট ভিডিও বানিয়েছিলাম। তো তারপর থেকে আমার একটা সমস্যা হয়েছিল, তো সেই সমস্যাটা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি টপিকটা হলো যে ডিপ্রেশনের থেকেও কিভাবে সাইকিয়াট্রিস্টের কাছে না গিয়েও ডিপ্রেশন কাটানো যায়। তো আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে, আমি 2024 সালে এক জায়গায় বেড়াতে গিয়ে একটি ছেলের সঙ্গে আলাপ হয় আমার। তো তো মানে ঘটনাচক্রে ছেলেটি ম্যারিড ছিল, তার বউ প্রেগনেন্ট ছিল। তো তার সঙ্গে বন্ধুত্ব হতে হতে মানে আমি হয়তো শেষের দিকে চাইতাম না বন্ধুত্ব হোক, কিন্তু ছেলেটি মোটামুটি এত এফোর্ট দিয়েছিল আমার ওপর, যার জন্য ফ্রেন্ডশিপটা হয়ে যায় এবং আমরা রিলেশনের মধ্যে চলে আসি। তো সেই রিলেশনটা বেশ গাঢ় রিলেশনশিপ ছিল, খুব ইন্টিমেট একটা রিলেশনশিপ ছিল। তো একদিন এরকম কয়েক মাস যায়, তো আমাদের দেখা হয়েছিল মে মাসে, 24 সালের মে মাসে। তো ওরকম আগস্ট মাসের এরকম 12 তারিখের দিকে আমি একদিন ছেলেটিকে ফোন করে বললাম যে দেখো, তুমি তো এরকম এই অবস্থা, তোমার বউ আছে, বউ প্রেগনেন্ট, তো এটা খুব আনএথিক্যাল জিনিসটা। তো এই জিনিসটা আমার রিলিজিয়ান সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে আমি ব্যাপারটাতে একটু গিল্টি ফিল করি। আর তারপরে ছেলেটাকে বলি, তুমি যদি আসো তো আমাকে কমিটমেন্ট দিয়েই আসবে, আদারওয়াইজ আসার দরকার নেই। তো তারপর যেটা হলো, ছেলেটি 12 তারিখে তো বললাম, তো তারপরে ও শুনলো সব কিছু শুনলো। তো ও আমাকে বললো, তো আমরা ফ্রেন্ডশিপটা কি রাখতে পারি? তো আমি বললাম, হ্যাঁ, ফ্রেন্ডশিপ রাখা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। ফ্রেন্ডশিপে তো আর কোনো ওই দায়বদ্ধতা তার থাকছে না। আমিও তো একটা মানুষ, আমারও তো একটা কমিটমেন্ট দরকার। কেউ আমার দায় নেবে বা সেই সেন্সেই রিলেশনটা হবে, সেটাও তো আমার একটা পাওনা। তাছাড়া ওই রকমভাবে কতদিন রিলেশনশিপে থাকাটাও তো ঠিক না। তো সেক্ষেত্রে আমি তার কাছে কমিটমেন্ট করার জন্য বলি। তো সে তারপর ওই ফোনটা, ওই 12 তারিখেই ফোনটা লাস্ট ফোন, তারপর সে আমার সঙ্গে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। এবার যেটা হয়, এবার আস্তে আস্তে আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়ি। আমি নিজে এবার গিল্ট ফিল করি, কেন আমি কথাটা তাকে বললাম। এটা আমার ভিডিও করাটার এটা তো আমি ডিপ্রেস ফিল করি যে কেন আমি কথাটা ওকে বললাম। ওকে তো কথাটা না বললেও আমি পারতাম। কিন্তু আমার যারা বন্ধুবান্ধব ছিল, এই মে মাস থেকে অগাস্ট মাস অবধি যে ট্রমাটা আমার ওপর দিয়ে গেছে, রিলেশনশিপের মধ্যে অফ-অন সিচুয়েশান, নো কন্ট্যাক্ট, ওর বাড়িতে ফোন করা যেত না, ওর ফোনে ফোন করা যেত না, তাতে ওর ওয়াইফ ফোন ধরে ফেললে একটা সমস্যা হবে, এবং এটা মোটেই খুব সুস্থ রিলেশনশিপ নয়, সেটা আমিও জানি, ও জানতো। কিন্তু ঘটনাচক্রে হয় না, যেটা কপালে থাকে, হয়তো বিজ্ঞানমনস্ক মানুষেরা জিনিসগুলো বিশ্বাস করবে না, কিন্তু কপালে যেটা থাকে সেটা হবেই, এবং যার সঙ্গে যার মেলার থাকবে তার সঙ্গে তার ঠিক মিলবে। জেনারেলি আমি করতাম কি, কোনো ছেলেরা আমাকে মেসেজ করলে, অচেনা হোক চেনা হোক, বিশেষ ওই হাই হ্যালো করার পর থেকে আলটপকা কিছু বলতে থাকলে আমি তাদেরকে জেনারেলি ব্লক করে এসেছি। এত বছর অবধি আমি ব্লক করে এসেছি। আমার যতদিন আমার মোবাইল ফোনটা আমার হাতে এসছে আর কি, আমি অলমোস্ট 19-20 বছর বয়স থেকে আমার হাতে মোবাইল আসে, যখন থেকে আমি কলেজে পড়ি। তো তখন থেকে মোবাইলে আমি জেনারেলি ব্লক করে দিতাম। আমি ছেলেরা হাই হ্যালো মানেই আমি ব্লক, এটা হচ্ছে বাঁধা ধরা। তো এর ক্ষেত্রেই আমার জিনিসটা হয়নি, আমার মাথায় আসেনি যে একে ব্লক করে দেওয়া উচিত, যখন জিনিসটা আনএথিক্যাল ওয়েতে এগোচ্ছে। তো যাই হোক, আমি ডিপ্রেশনে পড়ে যাই। তো ডিপ্রেশন থেকে আস্তে আস্তে আমি হঠাৎ করে মোটা হতে শুরু করে দিই। এবার মোটা হতে শুরু করার পরে কিছুতে ওয়েট কন্ট্রোল হচ্ছিল না, জামা কাপড় গায়ে আটছিল না। তারপরে ফেসের মধ্যে অনেক রকম পিম্পলস বেরোচ্ছিলো, পিগমেন্টেশন, এখন স্টিল আমার এই ফ্রিকলসগুলো আমার আছে, এটা আমার জন্মগত, তো এটা তো আমার আছে, কিন্তু স্কিনের মধ্যে না একটা গ্লোলেস হয়ে গেছিলো, স্কিনটা পুরো ডাল, একটা সব কিছু একটা গ্লোলেস হয়ে গেছিলো। এবং এই যে আমার পুরো হ্যান্ডটা দেখছো, পুরো হাত, পুরো বডি,
একদম কালো কুচকুচে হয়ে গেছিলো ডিপ্রেশনের চোটে। আমাকে রীতিমতো মেডিসিন, আমি তো সাইকিয়াট্রিস্টের কাছে যাইনি, প্রথমত আমি যেটা গিয়ে কনসাল্ট করেছিলাম আমার অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করেছিলাম। ওনার নাম মিস্টার দেবাশিস সেনগুপ্তা। উনি যাদবপুরের বসেন উনি। তো ওনার অ্যাড্রেস চাইলে বা ফোন নাম্বার চাইলে আমি দিয়ে দেবো। উনি বিজয়গড়ে বসেন, ওনার বাড়িতেই ওনার চেম্বার। তো ওনাকে আমি আজ থেকে 15-16 বছর ধরে ওনাকে দেখাই অ্যাস্ট্রোলজার। আমাদের রিলিজিয়ান যদি বা এটা সাপোর্ট করে না, বা স্টিল আমি অ্যাস্ট্রোলজিকে সায়েন্স বলে মানি, তো আমি দেখাই অ্যাস্ট্রোলজারকে। উনি কিছুটা রিকভার করার চেষ্টা করলেন, মানে অনেকটা গাইড দিলেন বা সাইকোলজিক্যাল একটু সাপোর্ট দিলেন। তার উপরে আমি টেরো রিডিং করাই। 2জন টেরো রিডার ছিলেন আমার। প্রথম যে টেরো রিডার ছিলেন তিনি রেনি, তো তার কাছে টেরো রিডিং করাতাম, কিন্তু ঠিক যে গাইডেন্সটা, উনি হয়তো কম বয়সে বলে হয়তো এক্সপিরিয়েন্স কম, ওনার গাইডেন্সটা অতটা বেশি ম্যাচিওর হতো না। তো তারপরে আমি যাকে দিয়ে টেরো রিডিং করেছিলাম, আমার এক বন্ধু, অ্যাকচুয়ালি বান্ধবীটা হয়েছে ওই ছেলেটিরই চেনা জানার একজন। তো তার নাম্বার থেকেই আমাদের কন্ট্যাক্টটা করা হতো শেষকালে, সেই আমার এখন বান্ধবী হয়ে গেছে। তো তার সঙ্গেই আমি মানে কনসাল্ট করেছিলাম। তো সে আমাকে একজন টেরো রিডারের নাম্বার দিয়েছিলেন, মল্লিকা মজুমদার। উনি খুব ভালো রিড করেন, এবং উনি আমাকে যেটা বললেন, মানে এটা প্রথমে তো বলে রাখি, যারা খুব বিজ্ঞানসম্মতভাবে হয়তো ব্যাখ্যাটা চাইছেন তাদের হয়তো জিনিসটা পছন্দ নাও হতে পারে, কিন্তু বিজ্ঞানের বাইরেও আরও অনেক জিনিস আছে পৃথিবীতে, এমন অনেক কিছু ঘটে যার বিজ্ঞান দিয়ে কোনো ব্যাখ্যা করা যায় না। তো সেই ক্ষেত্রে যে টেরো রিডিংটা হচ্ছে, আমি যে কোশ্চেনগুলো করেছিলাম ওনার কোশ্চেনে সেইভাবেই উনি কার্ডটা পেয়েছেন এবং আমাকে গাইড করেছেন, মানে অ্যাজ পার গাইডেন্স উনি আমাকে জিনিসটা বলেছেন। প্লাস উনি নিজে থেকেও কিছু এক্সট্রা কোশ্চেনের আনসার দিয়েছেন। ওনার কোশ্চেন আনসারিংয়ের যে পার্সোনাল রিডিং, ফিস বেশি নয়, পার কোশ্চেন 100 টাকা করে নেন উনি, খুবই কম, খুবই। আর উনি কোশ্চেনগুলো পুরো কোশ্চেনের উপর কোশ্চেন করে উনি নিজে থেকেই আরও এক্সট্রা করে আনসার দেন। মানে উনি ঠিক ওই রকমভাবে প্রফেশনালি দেবো এরকম নয়, উনি চেষ্টা করেন কীভাবে আমাদের প্রবলেমগুলো সলভ করা যায়। মানে মল্লিকাদি, যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, যে তোমার ভিডিওর জন্যই কিন্তু আমি এই 2 বছর আমি সারভাইভ করতে পেরেছি। মানে কিছু পার্সেন্ট আমি সারভাইভ করতে পেরেছি, মানে তোমাকে তো আমি ফুল টাইম পাচ্ছি না, বাট তোমার রিডিং দেখে আমি সারভাইভ করছি। তো তারপরে যেটা ছিল, আমার খুব ভালো ফ্রেন্ড সার্কেল ছিল। আমার কলেজে আমার ফ্যাশন ডিজাইনিংয়ের, আমি INIFD থেকে পাশ করেছিলাম ফ্যাশন ডিজাইনিং। তো সেই কলেজের বন্ধুরা ছিল। তো তার মধ্যে একজন সে থাকে কসবাতে। তো সে আমার বাড়িতে আসতো, রাত বিরেতে এসে খোঁজ নিত, রাত 9টার সময় এসে আমাকে খাবার দিয়ে যেত। তো এইসব করতো, এবং ফোনে একবার ছেলেটার সঙ্গে ওর কমিউনিকেশনও হয়। ওই জিনিসটা আমাকে বলেছিল। সেই সময় আমি ঘুমের ওষুধের পাতা খুলে ছিঁড়ে খেয়ে সুইসাইড করতে যাচ্ছিলাম। তো কারণ কি, ছেলেটা আমাকে কল করছে না, 1 মাস হয়ে গেল, কেন কল করছে না, এই হিসেবে আমি যাই। হ্যাঁ, ইন বিটুইন আমি চার্চেও যাই। কার্মেলাইট চ্যাপেল বলে একটা চার্চ আছে আউটরাম স্ট্রিটে, যেখানে হিলিং হয় এবং সত্যিকারের হিলিংই হয়, ওটা আমি পরে বলবো। তো আমার স্টোরিটা তো অ্যাকচুয়ালি 2 বছরের জার্নি, তো ওটা একটু পরে বলছি। ইন বিটুইন আমি চার্চেও যাই। তো তারপরে যে মেয়েটি আমার বান্ধবী, সে আমাকে সাপোর্ট দেয়, প্রতিদিন আসতে থাকে, প্রতিদিন আমাকে সাপোর্ট দিতে থাকে। মানে এই করতে করতে তারপরে অগাস্ট মাসের পর যখন আমাদের ব্রেকআপ হয়ে যায়, তারপর তো ও আসতেই থাকে, কিন্তু ও খবর নিতে থাকে। এবং তার সঙ্গে যোগ হয় ওই ছেলেটির যে মেন্টারের সঙ্গে আমার যে আলাপটা হয়েছে, একজন মহিলা, মানে আমার বয়সী। তো তার সঙ্গে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো সে একটা মন্দিরে নিয়ে যায়, আমিও যাই। তো তার সঙ্গে আমি ঘোরাফেরা করি। সেও বলে যে তুমি খাবার খাচ্ছ কি না, আমাকে ছবি তুলে দেখাও, তুমি খাবারের সামনে বসে আছো, ছবি তুলে দেখাও, মানে এইসব করতে থাকে। মানে ব্যাপারটা হচ্ছে, আমাকে সবাই মিলে ঈশ্বরের আশীর্বাদে আমাকে তুলে ধরবার চেষ্টা করে। মানে প্রভু যিশু সবসময় মানে মানুষের মাধ্যমেই, উনি তো আর নিজে আসবেন না, উনি মানুষের মাধ্যমেই মানে আমাকে তুলে ধরবার চেষ্টা করেন। ইন বিটুইন আমার কী কী ড্যামেজ হয়েছে বলি।
আমার চুল খারাপ হয়ে গেছিলো, চুলের টেক্সচার খারাপ হয়ে গেছিলো, স্কিন খারাপ হয়ে গেছিলো, গায়ের রং কালো কুচকুচে হয়ে গেছিলো, ইভেন এখনও রিপেয়ারিং চলছে। এবং আমার চোখটা -10 চলে আসে, অলমোস্ট আমি অলমোস্ট ব্লাইন্ড। মানে আমি এখানে চশমা ছাড়া করছি, কিন্তু আমার চশমাটা এখানে আছে, চশমাতে অতটা ভালো লাগে না বলে আমিও পরি না। মানে আমার পার্সোনালি চশমা পরা পছন্দ না। টেনশানে, কান্নাকাটি করে, ডিপ্রেশানে, নার্ভের উপর প্রেশার পড়ে, তারপরে ঘুমের ওষুধ, মানসিক রোগের ওষুধ, এইসব করে করে যে মানসিক রোগের ওষুধটা ডক্টর দিয়েছেন ওটা জেনারেল ডক্টরের কাছে দেখিয়েই উনি মানসিক ওষুধটা দিয়েছিলেন, অ্যামিক্সাইড H। আমি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করিনি, তবে আমি নিউরোর সঙ্গে কনসাল্ট করেছিলাম। উনি, কারণ নার্ভের উপর খুব প্রেশার পড়েছিল, তো উনি আমাকে যেটা বললেন যে আপনাকে তো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করা উচিত, আপনার এই সিচুয়েশন তো সাইকিয়াট্রিস্ট হ্যান্ডেল করবে। তো আমি যাইনি, কারণ সাইকিয়াট্রিস্ট দেখালে কি হয়, ওনাদের মেডিসিনের যে কম্পোজিশন, ওই কম্পোজিশন নিলে আমাদের কিডনি, লিভার এসবের উপর খুব এফেক্ট পড়ে, ফ্যাটি লিভার ইত্যাদি হয়। তো আমি চাইছিলাম না যে ওই সব এক্সট্রা কিছু হোক, তো নিজে নিজে পার্সোনাল হিলিং করার চেষ্টা করছিলাম, মেডিটেশন করার চেষ্টা করছিলাম। মানে আমি অ্যাকচুয়ালি খুব আমি লিবারেল মাইন্ডেড, কিন্তু আমি ধর্মের দিক থেকে আমি একটু গোঁড়া। আমি জেনারেলি মন্দিরে টন্দিরে আমি যাই না, কিন্তু ওই ছেলেটি হিন্দু ছিল এবং ওকে পাওয়ার জন্য আমি বিভিন্ন মন্দিরে ছোটাছুটি করতাম, যেটা আমার বাবা মা আপত্তি করতেন, আমার কাকিমা করতেন না, মানে কাকু ভীষণ আপত্তি করতেন যে মন্দিরে তুমি যাচ্ছ কেন, কারণটা কি। তো ওনাদেরও ব্যাপারটা আমি ডিটেলসে বলেছি, আমার বাবা মা ডিটেলসটা জানে না, কিন্তু ওনাদেরকে আমি ব্যাপারটা ডিটেলসে বলেছি। এবং আমার ফ্রেন্ড সার্কেল সকলে জানে, আমার নিচে যিনি আন্টি থাকেন তিনি জানেন ব্যাপারটা, কারণ তিনিও বলেছিলেন ছেলেটি ঠিক কাজ করছে না। তো ছেলেটির যে মেন্টার, তো সেই মেন্টার তার মাকে যখন ঘটনাটা সে বলে, তার মাও সেম রিয়াকশান দিয়েছিল যে ছেলেটি ঠিক কাজ করেনি। এই রকম অবস্থা, মানে ছেলেটি নিজের কলেজের জুনিয়ররাই এই কথাগুলো শুনে বলেছিল চলুন ছেলেটাকে তুলে এনে ধরে পিটিয়ে দিই। এই রকম অবস্থা ছিল, মানে সিচুয়েশানটা এমনই, মানে ওর তরফ থেকে টোটাল জিনিসটাই খারাপ হয়েছে, ওর তরফ থেকে। ও ইনিশিয়েটিভ নিয়ে আমার লাইফে এসছে, আমি একদম টোটালি না করে দিয়েছিলাম, একদম যাব না এরকম ব্যাপার। কিন্তু এমন একটা হয় না, একটা উইকনেস, একটা সিচুয়েশান ক্রিয়েট হয় যেখানে মানুষ ফেঁসে যায়, না মানুষ তো আঘাটায় ফাঁসে। তো আমার ক্ষেত্রেও ব্যাপারটা সেই হয়েছিল, কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে আমার ওই ড্যামেজগুলো হলো, এবার ড্যামেজ রিপেয়ার করতে আমার 2 বছর সময় লেগে গেল। রিসেন্টলি প্রায় 2 মাস আগে আমাকে 2 মাস আগে কাকুর বাড়ি গিয়েছিলাম। তো আমার কাকা হঠাৎ লক্ষ্য করে বলছে, নেই তুমি এত মোটা হয়ে যাচ্ছ কেন বলো তো, আর এত কালো কেন হয়ে যাচ্ছ। তা আমি কোনো উত্তর দিতে পারি না, আমি বলছি মনে হয় ডিপ্রেশনের জন্য। তো কাকা বলে ডিপ্রেশন ছাড়ো, কি ডিপ্রেশন নিয়ে কি করবে। আর আমার বাবা হয়তো জিনিসটা হয়তো বোঝে, কিন্তু মা জিনিসটা বোঝে না, কারণ মা তো সারা জীবন বাড়িতে কাটিয়েছে, উনি তো বাইরের জগতের সঙ্গে বা মডার্ন সোসাইটির সঙ্গে মেলামেশা কম করেছেন। ওই জন্য ওনার সেন্সিবিলিটি, ওনার লিমিট, বিলিফ সিস্টেম ওগুলো কিছুটা অন্যরকম। তো উনি জিনিসটা তবু স্টিল একবার বাড়ি গিয়ে আমি কান্নাকাটি করেছিলাম, তো মা জিনিসটা বুঝেছিল ব্যাপারটা, যে আমি ফেঁসে গেছি এরকম। তো এই হচ্ছে সব ব্যাপার স্যাপার। তারপরে 2 মাস আগে 3 মাস আগে আমি ওরকমভাবে কাকার কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট পাই। তো আমার একটা বান্ধবী এসে বলছে যে সেও ওই মন্দিরে গিয়ে, ওর মেন্টারের সঙ্গে যে মন্দিরে গিয়ে ওর সঙ্গে আলাপ হয়েছে, তো সে আমাকে বলছে সেও অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করে, বা সে ওই সম্বন্ধে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা অ্যাস্ট্রোলজি বা ওই সম্বন্ধে তার অনেক জ্ঞান আছে। তো সে একদিন বলছে যে মেঘাদি তুমি অনেক কালো হয়ে যাচ্ছ কেন, তোমাকে কেউ বানটান মেরেছে। তো আমি বলছি মারতে পারে, কারণ ছেলেটার বউ না ওইসব কালা জাদু করে টরে। আমি যতজন রিডারের কাছে বা অ্যাস্ট্রোলজারের কাছে বা তান্ত্রিকের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করেছি, ওরা কিন্তু বলেছে বউটি কালা জাদু করে। তো এতজন যখন বলছে তখন ভুল নিশ্চয়ই হবে না, মানে ওনারা ডেফিনেটলি এই বিষয়ে পারদর্শী, যারা সাইকিক রিডার বা যারা ডেমোনোলজিস্ট, ওরা এইসব বিষয়ে পারদর্শী, তো ওরা জিনিসটা ধরতে পারে। তো সেক্ষেত্রে হতে পারে বানটান মারতে পারে, আমি জানি না, আমার নাম ফাম জানে কি না, ছেলেটি আদপেই আমার নামটা বলেছে কি না সেটাও আমি জানি না। তো সেক্ষেত্রে আমি মানে আমার যে বান্ধবীটি, তো ওর নাম সিলভিয়া, তো হচ্ছে আমাকে সাজেস্ট করে যে তুমি
নুন জলে চান করো, স্যাটারডে থেকে আরম্ভ করো। ওই যেটা সৈন্ধব লবণ আছে না, যেটাতে হিন্দুরা নিরামিষ যেদিন খায় বা উপোস যেদিন থাকে সেদিনকে সৈন্ধব লবণ ইউজ করে, তো ওই সৈন্ধব লবণ কিনে আমি পরের শনিবার দিন থেকে আমি ওরকম নুন দিয়ে স্নান করতে আরম্ভ করলাম। ইনকেস যদি কোনো নেগেটিভিটি এসে থাকে বা কালা জাদু হয়ে থাকে তো ওই নুন থেকে কেটে যাবে সব কিছু। প্লাস ঈশ্বরের নাম করে আমরা জলটাকে ব্লেসিং করে নিই, যেমন ইন দ্য নেম অফ দ্য ফাদার, সান অ্যান্ড হোলি স্পিরিট বলে জলটাকে ব্লেস করে নিই। ব্লেস করে শেষের জলটা আমরা গায়ে ঢালি। এবার ওই করছি গত 3 মাস ধরে। আর কিছু মানে স্কিন কেয়ার প্রোডাক্টে আমি আগে তো 2 বছর ধরে স্কিনে কিছু করতাম না, যে স্কিন কেয়ার বলে যে জিনিসটা হয় আমি সেটা করতাম না, সেটা টোটালি অফ করে দিতাম। আমি সারাদিন মুড অফ করে শুয়ে থাকতাম, রাঁধতাম না, বাইরে থেকে হোম ডেলিভারি খাবার খেতাম, খেয়ে দিয়ে থালা রেখে আবার শুয়ে পড়তাম। কাজের মাসি এসে ওগুলো মেজে তুলে রাখতো, আবার ওইভাবেই চলতো আমার সারাদিন। শুধু চাটা সকালবেলা বানিয়ে খেতাম, চা বা কফি যাই হোক ওইটা বানিয়ে খেতাম, বাকি অল দ্য টাইম আমি শুয়ে থাকতাম। ইভেন ক্রিসমাসেও গত বছর আমি সাজাই টাজাই কিচ্ছু নি, কেক টেক কিচ্ছু বানাইনি, ওরকমভাবে শুয়ে পড়েছিলাম। 24 সালের ক্রিসমাসেও ছিলাম, 25 সালের ক্রিসমাসেও শুয়েছিলাম। তো সেক্ষেত্রে কিছুই করা হয়নি, তো ওরমভাবেই ছিলাম। তো তারপরে ভাবলাম তো এরপর তো ঘুরে দাঁড়াতে হবে, কেননা যেটা হবার নয় সেটা তো ধরে টানাটানি করে লাভ নেই। এবার হচ্ছে আমি ধীরে ধীরে স্কিন কেয়ার স্টার্ট করলাম। আগে হাতে নেল পলিশ করাও বন্ধ করে দিয়েছিলাম। আমার প্রচুর নেল পলিশের কালেকশান, বাট এখন স্টিল আমি দুটো হাতে সুন্দর করে নেল পলিশ করে রাখি, স্কিন কেয়ার করি, ঠিক টাইমে ময়শ্চারাইজার, সানস্ক্রিন লাগানো ইত্যাদি ওইসব করি। প্লাস কিছু প্রোডাক্ট আমি ইউজ করি যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর মেডিসিন তো চলছে, মেডিসিন যেরকম চলছে, কিন্তু আমার চোখ দুটো অলমোস্ট -10 হয়ে গেছে, তো চোখে কিছু দেখতে পাই না উইদাউট গ্লাস। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি কিছু প্রোডাক্ট ইউজ করি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো তার আগেই বলে নিই, তোমরা যারাই এরকম ডিপ্রেশনে, এরকম রিলেশনশিপ প্রবলেম তো আজকাল সকলেরই হয়, তো ভুলভাল জায়গায় রিলেশনশিপ করবে না। ম্যারিড লোকজনের সঙ্গে তো নয়, এরা অত্যন্ত ডেঞ্জারাস লোক হয়, এরা অত্যন্ত এরা ঠিক টাইম মতো এদের বউয়ের কাছে পালিয়ে যাবে, মানে তোমাকে সময় দেবে না, তোমার কাছে আসবে না। কারণ সবাই শোভন চট্টোপাধ্যায় বা সবাই কাঞ্চন মল্লিক হয় না, যাদের স্পাইন আছে। 2 ভদ্রলোকেরই স্পাইন আছে, যারা বউ বাচ্চাকে ছেড়ে তার প্রেমিকার কাছে এসে তাকে বিয়ে করেছিল। আর আমি যে ছেলেটির সঙ্গে রিলেশনশিপ করেছিলাম সে এতটাই স্পাইনলেস, তার বউ বাচ্চাকে ছাড়তে পারেনি। সেটা তার ভুল, তার চয়েস। সে আমাকে হারিয়েছে, সেটা তার লস, আমার লস নয়। আমি এটা রিয়েলাইজ করেছি অনেক পরে, সেটা তার লস। যে মেয়েটিকেও বিয়ে করেছে, মেয়েটির সোশ্যাল স্ট্যাটাসের থেকে, আমি ওগুলো বলা উচিত না, এটা ঈশ্বরের প্রদত্ত, এগুলো বলা উচিত না, স্টিল আমি বলছি, তার সোশ্যাল স্ট্যাটাসের থেকে আমার সোশ্যাল স্ট্যাটাস অনেক বেটার। তো আমি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে গেলে আরও কাদা ঘাঁটাঘাঁটি হবে, তো ডিটেলসে আর যাচ্ছি না। তো মেয়েটি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে উঠে এসছে, আর আমি একটা কমপ্লিট ফ্যামিলি থেকে উঠে এসেছি। কমপ্লিট ফ্যামিলি মানে আমার বাবা মা ম্যারিড, আমি সেই ম্যারিড বাবা মার সন্তান, নাকি আমি কোনো ইল্লিগাল সন্তান। তো একটা সামাজিক পরিচয়, আমার বৈধ পরিচয় তো আছেই। প্লাস আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, সেটাও একটা স্ট্যাটাসের ব্যাপার। আমি নিজে ফ্যাশন ডিজাইনার, আমি নিজে কাজকর্ম করি, নিজে ফ্রিল্যান্সিং করি, নিজের বুটিক আছে, বুটিকটা আপাতত বন্ধ করে রেখেছি, কিন্তু ইন ফিউচার চালানোর প্ল্যানিং আছে। প্লাস আমি সোপ মেকারও, তো আমি সোপ তৈরি করি, সোপ আগে বিক্রিও করতাম। তো এখন যেহেতু ফ্রিল্যান্সিং করছি আর চোখের যেহেতু প্রবলেম হচ্ছে, সেহেতু অনেক কাজ আমার আটকে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। সে আমাকে তার লস, ওটা আমার লস নয়। আমি ভালোবাসতাম, হ্যাঁ, আমি তাকে কাছে পেলে তাকে যত্ন করে রাখতাম, সেটুকু আমি অ্যাসিওরেন্স দিতে পারি, কিন্তু ও যে আমাকে ছাড়লো সেটা ওর লস। আর যে বউটির কাছে আছে সে ওর সব কিছু কন্ট্রোল করে রেখেছে, ওর টাকা পয়সা, অ্যাকাউন্ট, সমস্ত কিছু কন্ট্রোল করে রেখেছে। সে বেচারা সিগারেট খাওয়ার জন্য তার বউয়ের কাছ থেকে টাকা চাইতে হয়, বাজার করবার জন্য বউয়ের কাছ থেকে টাকা চাইতে হয়, সে কোথায় যাবে না যাবে সেটাও বউয়ের কাছ থেকে পারমিশন নিতে হয়। মানে আমি জানি না লাইফের কি ভ্যালু আছে, বা তাতে ও কী এনজয় করছে, বা যার কপাল। তো এই হচ্ছে ব্যাপার।
তো যেটা আমি বলবার ছিল, যারাই এসব রিলেশনে পড়বে, বিবাহিত লোকজনের রিলেশনে একদম নয়, কারণ সবাই বললাম কাঞ্চন মল্লিক আর শোভন চট্টোপাধ্যায় হয় না। তো সবার কপাল ভালো হয় না, বৈশাখী মুখার্জির মতো সবার কপাল ভালো হয় না, আর ওই ভদ্রমহিলা কী নাম, কাঞ্চন মল্লিকের ওয়াইফ, ওনার মতো সকলে ভাগ্যবতী হয় না। তো সেই জন্য যা করবে ভেবেচিন্তে করবে। আর রিলেশনশিপে যদি পড়ে ব্রেকআপও হয়, যদি দেখো যে ডিপ্রেশনে চলে যাচ্ছ, এমন কিছু করো যেটা তোমাদের ভালো লাগে, যেটা করে তোমরা আনন্দ পাও, বা যেটা করে তোমরা কিছু ওই থেকে ভুলে থাকতে পারো, বা মানে যেটা করে তোমরা ভালো থাকো আর কি। ডিপ্রেশনটাকে তো কাটানোটা জরুরি, না হলে এরকম স্কিন খারাপ হয়ে যায়। এখন তোমরা আমাকে যে স্কিনটা দেখছো, এই স্কিনের কন্ডিশন আগে হচ্ছে 3 মাস আগে অবধি চেহারা পুরো কালো ছিল, তো এরকম অবস্থা। তো যেটা করার বিষয়, আমি যেটা করেছিলাম, সাইকিক রিডারদের সঙ্গে রেগুলার রিডিং করাতাম, কোনটা ডেভেলপ করছে কোনটা করছে না। তারপরে ডায়েট চেঞ্জ করলাম, নিজে বাড়িতে রান্না করতে আরম্ভ করলাম, নিজের শরীরের যত্ন নিতে আরম্ভ করলাম, প্রোডাক্ট চেঞ্জ করলাম, এই সব করো। আর আমি আমার যেমন রিডারদের, সাইকিক রিডারদের রিডিং দেখতে খুব ভালো লাগে। ওদের রিডিং দেখলে না আমার বেশ একটা মনে আনন্দ হয় আর কি। গির্জায় গেলে খুব আনন্দ হয়, প্রে করলে, তারপরে রোজারি করলে, মানে আমাদের জপমালা একটা আছে যেটা ক্যাথলিকরা রোজারি, আমি যদি বা প্রোটেস্ট্যান্ট, বাট আমি ক্যাথলিক চার্চে গিয়ে রোজারিও করি। তো রোজারি করলে, ওগুলো করলে আমার আনন্দ হয়, তো আমি সেগুলোই করি যেগুলো করলে আমার ভালো লাগবে। প্লাস আমার বন্ধুবান্ধবদের প্রচুর হেল্প ছিল আমার উপরে, যারা আমাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো। তো চল এখানে যাই, চল ওই ক্যাফেটেরিয়ায় যাই, চল লেকে ঘুরে আসি, এইসব করে করে মোটামুটি আমাকে চাঙ্গা করে রাখবার চেষ্টা করতো। তো তাদের সকলকেই ধন্যবাদ, ঈশ্বর সকলকেই মঙ্গল করুক। তো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি, আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে দেখাবো। চলো, তো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো যেগুলো প্রথমে ক্লিনজিং, সকালবেলা উঠে যে ফেস ক্লিনস করি, বা রাত্রে শোবার আগে বা সন্ধ্যের সময় ফেস ক্লিনস করি, সেটা আমি পন্স হোয়াইট বিউটি বা পন্সের যে কোনো ফেস ওয়াশ দিয়ে আমি করে নিই। পন্সের 2-3 রকম ফেস ওয়াশ আমার কাছে আছে, তো ওইটা দিয়ে করে নিই। আর মামা আর্থের একটা ফেস ওয়াশ আছে, উত্তান ফেস ওয়াশ, ওটা আমি সকালে ওটা দিয়ে ফেস ক্লিন করি। তো তারপরে সকালবেলা যেটা করি, পিলগ্রিমের এই সানস্ক্রিনটা আমি ইউজ করি, পিলগ্রিমের সানস্ক্রিনটা ইউজ করি। আর যে সোপগুলো ইউজ করি সেগুলো হচ্ছে এম ক্যাফিনের গোয়েভা ফিজ ডিটারেন্ট সোপ, এটা ইউজ করি। ঘর সোপের ম্যাজিক বার, এটা ইউজ করি, এটাতে ভালো রেজাল্ট আসে। আর একটা সোল স্কিন বলে একটা আছে, যেটা কোরিয়ান প্রোডাক্ট, ওরও সোপ আমি ইউজ করি। ওটা আপাতত আমার কাছে প্যাকেজিংটা নেই, তো ওটা আমি ইউজ করছি। তো ওটাতে বেশি ভালো কাজ হয়, ওটা ঘর সোপের থেকেও বেশি ভালো কাজ হয়। ঘর সোপ তো আমি হাফ ইউজ করেছি, কিন্তু সোল স্কিনের যে প্রোডাক্ট, ওটা আমি 2টো প্রায় ইউজ করে ফেলেছি। আর রাত্রে শুতে যাবার আগে বা সন্ধেবেলার দিকে যখন ফেস ওয়াশ করা হয়, তখন এই পিএইচডির একটা লোশন বেরিয়েছে, এটা একটা সেরাম টাইপের, পিওর রেটিনল ফেস সেরাম, 0.3%। তো এই সেরামটা রিসেন্টলি লঞ্চ করেছে পিএইচডি প্রোডাক্টের, তো এইটা আমি ইউজ করি। আর তার সঙ্গে আরেকটা আছে ন্যাট হ্যাবিটেড বিটরুট আর টমেটো ভিটামিন এ জেল, বিটরুট আর টমেটো, এই জেলটা আমি ইউজ করি। কারণ সবসময় পিএইচডির এটা ইউজ করা যায় না, কারণ সবসময় ইউজ করলে হবে কি, যে স্কিনে এটা না পিলিং করে, যে হাইপার পিগমেন্টেশন বা ফ্রিকলস, বা এই যে এখানে ডার্ক স্পটগুলো রয়েছে না, চোখের তলায় যদি ডার্ক সার্কেলস পড়ে থাকে, এগুলোকে পিলিং করতে থাকে। তো সবসময় পিলিং সিরাম ইউজ করা উচিত নয়। 2-3 দিন ইউজ করে তারপরে আমি এরকম জেল ইউজ করি। জেলটা সবসময় রাত্রে বা সকালে যে কোনো সময় ইউজ করা যায়, তবে বাইরে বেরোলে সানস্ক্রিনটা মাস্ট। একটা পিলিং প্রোডাক্ট যদি কেউ ইউজ করে থাকো, বা ব্লিচিং কিছু ইউজ করে থাকো, যেটা হচ্ছে স্কিনকে ব্লিচ করে, সাদা করে বা পিলিং করে, তো সানস্ক্রিন অবশ্যই মাস্ট। সানস্ক্রিন ছাড়া বাইরে বেরোবে না, তাদের স্কিন আরও ড্যামেজ হয়ে যায়। তো এই জিনিসগুলো মেনটেন করে আপাতত আমি 3 মাস ধরে আমার এতদূর ডেভেলপমেন্ট হয়েছে।
তো দেখা যাক আর কত দূর আমি নিজেকে তৈরি করতে পারি, কারণ আমাকে তো আমার কাজের জগতে ফিরতে হবে। 2 বছর অলরেডি হয়ে গেছে, 2 বছর তো পুরো ওয়েস্ট গেল। তো তারও মাঝে আমি কাজ করেছিলাম, কিন্তু কাজের অফিস কলিগরাও ইভেন ভীষণ রেগে যেত ওই ছেলেটির ওপরে, মানে যার জন্য মানে আমার কাজের প্রচুর ক্ষতি হতো। তো সেই জন্য যাই হোক, আমি আপাতত কাজ একটু বন্ধ রেখেছি, যেহেতু আমি ফ্রিল্যান্সার। আমি আবার কন্ট্রাক্টে এলে তবে আমি কাজটা করব। তো আপাতত আমি স্কিন কেয়ারে মন দিচ্ছি, হেয়ারটা আগে ঠিক হোক। আগে তো হেয়ারের অবস্থা ডেন্সিটি একদম কমে গেছিলো, পুরো হেয়ার ফল হয়ে হয়ে এই জায়গাগুলো পুরো ফাঁকা, মানে এগুলো না পুরো দেখা যেত। তো এখন তো এরকম করলে দেখা যাচ্ছে না, কিন্তু আগে না এরকম করলে না পুরো এরকম এইরকম হয়ে যেত, এরকম বেরিয়ে যেত। তো হেয়ার ডেন্সিটিটা যেটা করেছি ওটা হচ্ছে হেয়ার গ্রোথ সেরাম পাওয়া যায়, আমি বডি ওয়াইজের সেরাম ইউজ করেছিলাম। পিলগ্রিমেরও সেরাম পাওয়া যায়, বডি ওয়াইজটা শেষ হলে আমি পিলগ্রিমটা ইউজ করে দেখব কোনটা ভালো, তারপরে সেই প্রোডাক্ট নিয়ে আমি একটা রিভিউ দেব। তো এই হলো আমার স্ট্রাগল জার্নি, যেটা 2 বছরে এটা না হলেই ভালো ছিল লাইফে, বাট কিছু কিছু জিনিস লাইফে আসে যেটা মানুষকে লেসন দেয়। তো এই লেসন থেকে অনেক কিছু শেখার আছে। তো আমার ক্ষেত্রে সেই লেসনটা অলরেডি হয়ে গেছে। তো ন্যাড়া বেলতলায় দুবার যায় না। তো ডেফিনেটলি আমিও এরপর থেকে ভেবেচিন্তে কাজ করব। খুব সাংঘাতিক ব্যাপার স্যাপার। তোমরা যারা মেয়েরা, বিশেষ করে যারা কাজকর্ম করছো বা ইয়াং মেয়েরা, তো খুব সাবধান, কারণ লোকেরা কি কোন তালে ঘুরছে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তো কার পাল্লায় পড়ছো সেটা একটু জেনে শুনে দেখে শুনে পড়লেই ভালো হবে। তো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।